সিলেট বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো সিলেট বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে, এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে। আমরা ত্রিভুজের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। পি কিউ আর একটা ত্রিভুজ, এখানে পি কিউ এর মান দেওয়া আছে, পি আর এর মান দেওয়া আছে, এবং পি যেই কোণ তার মান এখানে দেওয়া আছে আলফা মাইনাস বিটা, এবং আর নামের যেই কোণ আছে এটার নামও দেওয়া আছে আলফা প্লাস বিটা। আচ্ছা, তো এই যে চিত্রটা দেওয়া, আর অন্য কোনো কথাবার্তা এখানে বলা নাই, শুধু এই চিত্রটাই রয়েছে। এর আলোকে আমাদেরকে ক খ গ 3টা প্রশ্ন সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। তো সবার প্রথমে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে কিউ আর এর মান নির্ণয় করো। কিউ আর কোনটা? এই যে কিউ আর এর মান আমাদেরকে বের করতে বলছে। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে মান বের করে ফেলবো, একদম সহজ। সেটা হচ্ছে এইটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সূত্র প্রয়োগ করে কিউ আর এর মান বের করে ফেলতে পারি, অথবা হ্যাঁ এইভাবেই করে ফেলবো আমরা। চলেন এইভাবে করে ফেলি। আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। এই যে একদম সহজ আমরা চিত্রটা অঙ্কন করলাম, আনুমানিক একটা চিত্র, একেবারে স্কেল দিয়ে একদম 4 সেন্টিমিটার এত সেন্টিমিটার মাপাপেত করে আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম। এখন পি কিউ এর মান 2√3 আর পি আর এর মান হচ্ছে 4। আমরা কিউ আর এর মান বের করতে চাই। কিউ আর ইকুয়াল টু √PR² মাইনাস পি কিউ স্কোয়ার। বলবেন এটা কি আলাদা সূত্র? না না না, ওই যে পিথাগোরাসের সূত্রটা, পিথাগোরাসের সূত্রটা কী ছিল? পিথাগোরাসের সূত্রটা ছিল অতিভুজের বর্গ, অর্থাৎ PR² ইকুয়াল টু PQ² প্লাস QR²। আচ্ছা, আমরা QR এর মান জানতে চাই, তাহলে PQ² এই সাইডে পাঠিয়ে দিই। অতিভুজের বর্গ বিয়োগ PQ² ইকুয়াল টু QR²। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়, একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়, হয়ে গেল QR ইকুয়াল টু √PR² মাইনাস PQ²। এটাই লেখা হয়েছে। তো এখন আমরা PR এর মান বসিয়ে দিই, PQ এর মান বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসে। QR এর মান হচ্ছে 2। আমরা পেয়ে গেছি। ক নাম্বার প্রশ্ন সমাধান করা শেষ। QR এর মান কত? QR এর মান হচ্ছে 2। ওকে, এবার আমরা যাব আমাদের খ নাম্বার যেই প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে tan² p প্লাস cot² r ডিভাইডেড বাই sin² q প্লাস cos² r এর মান নির্ণয় করো। এই যে এখানের মধ্যে আমরা এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদেরকে আলাদা করে বের করে নিতে হবে। এখানের মধ্যে আমরা করবো কি tan² p। তো এই যে tan² p, এই p কিন্তু কোণ, এই r এটা কোণ, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে এটা লাগানো আছে, ত্রিকোণমিতিক অনুপাতের পরেই এটা আছে। তাহলে এটা হচ্ছে কোণ, এটা দ্বারা কোণকে বোঝানো হবে। ওই যে আমরা বলি না tan থিটা, এখানের মধ্যে p দেওয়া আছে, tan² p। কেন p দেওয়া? আমরা আমাদের এই চিত্রতে এই যে p নামের যেই কোণটা আছে, এই যে এই কোণটা হচ্ছে p কোণ, এই যে এটা p না, এই কোণটা হচ্ছে p কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে tan, এই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মান বের করব। tan² p আমরা বলতে পারি tan p হোল স্কোয়ার। তাহলে আমরা এই p কোণের সাপেক্ষে tan, এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। এরপর r, এই যে r, এই r কোণের সাপেক্ষে cot, এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। কিউ, এই যে কিউ কোণ, এই কিউ কোণের সাপেক্ষে সাইন, এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। আর এই কোণের সাপেক্ষে কস, এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তাহলে এই মানগুলো যখন আমরা বের করব, তখন মানগুলোকে এখানে বসিয়ে দিলেই অঙ্কটা সাথে সাথে শেষ হয়ে যাবে। তাহলে অঙ্কটা সহজ আছে, তবে আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে যে পি কোণের সাপেক্ষে ট্যানের মান, আর কোণের সাপেক্ষে কটের মান, কিউ কোণের সাপেক্ষে সাইনের মান, আর কোণের সাপেক্ষে কসের মান, এগুলো আগে আমাদেরকে বের করে নিতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে কোণের ভিন্নতা বাহুর নামেরও ভিন্নতা ঘটায়, কোণ এর সাপেক্ষে বাহুর নামেরও পরিবর্তন ঘটে যায়। যেমন আমি যদি এই কোণটার কথা বলি, এই যে এই কোণটা, ধরেন আমি এই কোণটা নিয়ে আমি এখন কাজ করতে চাই, তাহলে এই কোণের সাপেক্ষে এটাকে বলা হবে ভূমি, আর এটাকে বলা হবে লম্ব, ঠিক না? এই কোণের সাপেক্ষে এটাকে বলা হবে ভূমি, আর এটাকে বলা হবে লম্ব। আবার আমি যদি এখন এই কোণটাকে টার্গেট করি,
এই কোণকে টার্গেট করলে এই বাহুটার নাম হবে ভূমি আর এই বাহুটার নাম হবে লম্ব। দেখেন বাহুর নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বাহুর নাম কেন পরিবর্তন হয়েছে? বাহু তো বাহুই, তার জায়গাতেই আছে, কিন্তু নাম পরিবর্তন হয়েছে কেন? কোণের সাপেক্ষে। আমি ওই কোণকে টার্গেট করলে এটা ভূমি এটা লম্ব, আর এই কোণকে টার্গেট করলে এটা ভূমি এটা লম্ব, তাহলে বাহুর নাম পরিবর্তন হয়ে যায়। তাহলে ওই হিসাবে মানও পরিবর্তন হয়ে যাবে। আমি যখন পি কোণকে টার্গেট করে tan p এর মান বের করব, আবার আমি যখন কিউ কোণকে টার্গেট করে সাইনের মান বের করব, আর কোণকে টার্গেট করে কটের মান বের করব, তাহলে এগুলোর মান ভিন্ন ভিন্ন আসবে। চলেন আমরা মান ভিন্ন ভিন্ন বলতে বাহুর নাম পরিবর্তন হবে। ওকে, তো আমরা এখন এই খ নম্বর অঙ্কটার সমাধান করব। আমরা চলে যাই আমাদের সমাধানে। আমরা যেই চিত্রটা আমাদের দেওয়া ছিল সেই চিত্রটার আলোকে আমরা তথ্যগুলো লিখে নিলাম। পি কিউ এর মান 2√3, পি আর এর মান 4, আর ক নম্বর অঙ্ক করতে গিয়ে আমরা পেয়েছি কিউ আর এর মান 2। এখন আমরা যার যার মান বের করতে চাই, যে আমাদের তো এই যে এখানে মধ্যে চিত্রটা অঙ্কন করা আছে, তো আমরা খ নাম্বারে গিয়ে আর চিত্রটা আঁকলাম না, কারণ আপনি তো অলরেডি আপনার সামনে প্রশ্নটা আছে উদ্দীপক, এবং ক নাম্বার করতে গিয়ে অলরেডি একবার চিত্র আঁকছেন। এখন আপনার যদি হাতে সময় থাকে আপনি খ নাম্বারে গিয়ে আবার একবার চিত্রটা আঁকতে পারেন, না চাইলে আঁকার দরকার নেই, কোনো সমস্যা নেই, লাগবে না। তো আমরা এই চিত্রটার দিকেই তাকাবো। হ্যাঁ, আমরা আর খ নাম্বারে নতুন করে আর চিত্র আঁকি নেই। এই যে দেখেন খ নাম্বারে আমরা নতুন করে, এই যে খ নাম্বারে নতুন করে আর আমরা চিত্র আঁকি নেই, ওই যে ক নাম্বারে আছে উদ্দীপকে আছে, এই জন্য আর আঁকি নেই। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কার কার মান বের করতে চাই? আমরা মান বের করতে চাই tan p cot p স্কোয়ারের কাজ পরে করব, tan p cot r sin q cos r, এই মানগুলো আমরা এখন বের করতে চাই। তাহলে tan p, আচ্ছা tan p মানে কি? এই যে p কোণের সাপেক্ষে, এইখানে এই যে p কোণ, এই p কোণের সাপেক্ষে tan এর মান বের করতে হবে, লম্ব বাই ভূমি। tan এর ক্ষেত্রে আমরা কি বলি? লম্ব বাই ভূমি। তাহলে সেই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব আর এটা ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব ভূমি, তাহলে tan p ইকুয়াল টু লম্ব বাই ভূমি কিউ আর বাই পি কিউ। আমরা কিউ আর এর মান বসাবো, পি কিউ এর মান বসাবো। এই যে tan p যেটা, আচ্ছা p এর জায়গায় কিন্তু আমরা আরেকটু এক্স্যাক্ট একটা মান দিতে আর কি নাম দিতে পারি। আমরা যে বলতেছি পি কোণ, সেখানে কিন্তু কোণের নাম আছে, কিন্তু আলফা মাইনাস বিটা, পি কোণ তার নাম আলফা মাইনাস বিটা, তাহলে আমি পিও বলতে পারি এই যে tan p, ঠিক আছে। আবার আমি চেয়ে বলতে পারি tan আলফা মাইনাস বিটা, tan আলফা মাইনাস বিটা, এটাও আমরা বলতে পারি, একই অর্থ প্রকাশ করবে। tan p আর tan আলফা মাইনাস বিটা একই জিনিস। ওকে, এটা এক অক্ষরে আর এখানে 2 অক্ষরে প্রকাশ করা আছে, এতটুকুই তফাৎ। তো এখন যে বিষয়টা, আমরা কিউ আর এর মান 2 বের হয়েছে, তাহলে আমরা এখানে 2 বসাইতে পারি, আর পি কিউ এর মান হচ্ছে 2√3, তো 2 2 কাটা, তাহলে 1/√3, tan p এর মান 1/√3 বের হয়েছে। তো এই একই সিস্টেমে এই যে আমরা এখানে একটু দেখাই, এই যে একই সিস্টেমে যে দেখেন এই যে tan p, tan আলফা মাইনাস বিটা, তাহলে কিউ আর বাই পি কিউ 2/2√3, কাটাকাটি হলো 1/3। এবার আমরা cot r এর মান বের করব, cot r। আচ্ছা cot r এর মান যে আমি বের করব, একটু এখানে লিখে দেখাচ্ছি আর কি, বারে বারে পিডিএফ পরিবর্তন না করে এখানে দেখাচ্ছি। আমরা এখন cot r এর মান বের করতে চাই। তো cot r, এই যে r, আমরা r এর একদম এই নামটা দিতে পারি আলফা প্লাস বিটা, cot আলফা প্লাস বিটা। তো এই যে কটের সাথে কার সম্পর্ক? টেনের ক্ষেত্রে আমরা কি বলি? লম্ব বাই ভূমি। তাহলে কটের ভেতরে কি বলবো আমরা? ভূমি বাই লম্ব। কটের ক্ষেত্রে কি বলবো? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এই মানটা হবে কটের মান। তাহলে ভূমি বাই লম্ব, এই কোণের সাপেক্ষে ভূমি এইটা, লম্ব এইটা, তাহলে ভূমি বাই লম্ব কিউ আর বাই পি কিউ। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তো কটের বেলা আমরা জানি যে ভূমি বাই লম্ব, তাহলে কিউ আর এর মান 2 আর পি কিউ এর মান 2√3, কাটাকাটি করলে 1/√3, তাহলে cot r তার মান পেয়েছি 1/√3। তাহলে আমরা যদি এখানে আমাদের দেখাই, এই যে cot r তার মান 1/√3, আশা করি আমরা সবাই বুঝতেছি। এবার সাইন কিউ এর মান বের করবো। বলুন কেন সাইন কিউ এর মান? কারণ আমাকে যেই প্রশ্নটা করা হয়েছে সেখানে কি আছে? tan p cot r sin q cos r, সিরিয়াল বাই সিরিয়াল সবগুলোর মান বের করব। tan p বের করে ফেলছি 1/√3, cot r 1/√3, এবার sin q এর মান বের করা দরকার,
এই যে কিউ কোণ, এটার সাপেক্ষে আমরা সাইনের মান বের করব। আচ্ছা এই যে কিউ, এটা কি? এটা 90 ডিগ্রি না, কারণ এটা সমকোণ না, তাহলে এই কিউটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে যে সাইন কিউ অর্থাৎ সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, সরাসরি 1 বসাই দিতে পারি আমরা, এটা একদম মুখস্থ করা জিনিস। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা এটা এখানের মধ্যে বসিয়ে দিতে পারি, এই যে সাইন 90 ডিগ্রির মান 1। এবার আমরা কার মান বের করব? এবার আমরা মান বের করব কস আর এর মান। তাহলে আর কোণকে টার্গেট করে কথা বলতে হবে এখন, এটা ভূমি, এটা লম্ব, অতিভুজ। তো আমরা কার মান বের করব? কস, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, আগে একটু লিখি, আগে কসটাকে লিখি। কস আর মানে হলো কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে কিউ আর বাই পি আর, কিউ আর বাই পি আর ইকুয়াল টু কিউ আর এর মান 2, পি আর এর মান 4, কাটাকাটি করলে হাফ আসবে। তাহলে আমরা আরও একটা রেজাল্ট পেয়ে গেলাম, আমরা এই অঙ্কে একদম শেষ পর্যায়ে আছি। তাহলে কস আর এর মান পেয়ে গেলাম হাফ। তাহলে আমরা এটা এখানের মধ্যে লিখে দিলাম যে 1/2 অর্থাৎ হাফ। তাহলে সবগুলোর মান বের হয়ে গেছে, এবার আমরা বসাই দিব। আমাদেরকে যেইটার মান বের করতে বলছে, যেহেতু মান বের করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি সমান tan স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর। তাহলে সেই ক্ষেত্রে tan পি হোল স্কোয়ার, কট আর হোল স্কোয়ার, সাইন কিউ হোল স্কোয়ার, কস আর হোল স্কোয়ার। তো tan পি এর মান 1/√3 হোল স্কোয়ার বসাই দিলাম, 1/√3 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার, 1/2 হোল স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1, √3 কে স্কোয়ার করলে 3, এভাবে করে স্কোয়ারের কাজটা করে ফেললাম। উপরে দেখেন 3 আর 3, এই যে হর 3 আর 3, তাহলে হরগুলোর লসাগু 3 হবে, 3 3 এর মধ্যে একবার যায় 1 1 1, 3 3 এর মধ্যে একবার যায় 1 1 1, তাহলে 2/3। এবার নিচে 1 এর নিচে মানে 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, তাহলে 4 + 1 ক্যালকুলেশন করলে উপরে 2/3, নিচে 5/4। তো দেখেন এই যে ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্নটা, ভাগ চিহ্নের উপরের অংশ 2/3, ভাগ চিহ্নের নিচের অংশ 5/4। তো উপরের যেই অংশ 2/3 তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, তাহলে 5/4 উল্টায় গিয়ে 4/5 হয়ে গেল। এবার এখানে তার কাটাকাটি যায় না, 4 2 8, 3 5 15। তাহলে আমরা পেলাম আমাদেরকে যে রাশিটা দেওয়া ছিল tan স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর, এই রাশিটার মান বের করো। আমরা ক্যালকুলেশন করে রেজাল্ট বের করলাম 8/15। আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এবার আমরা গ নাম্বার প্রশ্নে যেতে পারি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে দেখাও যে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। দেখাও যে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। আমাদেরকে তারা বলেই দিল ওই যে ত্রিভুজের ভিতরে আলফা দেখা যাচ্ছে, ওইটার মান 45 ডিগ্রি হবে, বিটার মান 15 ডিগ্রি হবে। এটা তোমরা অঙ্ক কইরা দেখাও। এই মান হবে নিশ্চিত, তবে এটা কিভাবে হয় আমাদেরকে বিস্তারিতটা করে দেখাইতে হবে। তো চলেন আমরা অঙ্কটা করে ফেলি, খুব সহজেই করতে পারবো আমরা। একটু বলি এখানের মধ্যে অঙ্কের ধাপটা একটু বলি যে আমরা কিভাবে অঙ্কটা করব। দেখেন আমাদেরকে আলফার মান এবং বিটার মান বের করতে হবে, যদিও তারা বলে দিছে, কিন্তু আমাদেরকে তো বের করে দেখাইতে হবে না, বের করে দেখাইতে হবে। তার মানে এক কথা বলতে গেলে আলফার মান নির্ণয় করব, বিটার মান নির্ণয় করব, নির্ণয় করার পরে বলবো যে এই যে প্রশ্নের সাথে মিলে গেছে, তাহলে অঙ্কটা দেখানো হলো। দেখেন এই যে আলফা এবং বিটা এখানে আছে, আলফা এবং বিটা এখানে আছে, এখানে আছে আলফা প্লাস বিটা, এখানে আছে আলফা মাইনাস বিটা। তো আমরা যেই কাজটা করব, আলফা প্লাস বিটা এইটার সমান কত আসে সেটাও বের করব, আলফা মাইনাস বিটা এটা সমান কত আসে সেটাও বের করব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু একটা ডিগ্রির মান আসবে, এটাকে বলবো 1 নং সমীকরণ। আলফা মাইনাস বিটা দ্বারা একটা মান আসবে, এটাকে বলবো 2 নং সমীকরণ। এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করলে একটা চলকের মান চলে আসবে, 1 নং থেকে 2 নং বিয়োগ করলে আরেকটা চলকের মান চলে আসবে। একবার যোগ একবার বিয়োগ, যোগ করলে একটা চলকের মান, বিয়োগ করলে আরেকটা চলকের মান। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে করে অঙ্কটা শুরু করতে পারি। আমরা যদি এই কোণটাকে টার্গেট করি, দেখেন একটুখানি সবাই একটু খেয়াল করেন, আমরা যদি এই কোণটাকে টার্গেট করি
আমাদের এখানের মধ্যে কোন কোন বাহুর মান দেওয়া আছে, যদিও আমরা তিনোটা বাহুর মানই জানি, তবে এই মুহূর্তে আমরা এখানের মধ্যে পি কিউ এর মান দেখতেছি 2√3 আর পি আর এর মান দেখতেছি 4। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে, আর কিউ আর এর মান 2 আমরা ক নাম্বার থেকে পেয়েছি, এটাও লাগবে। আমরা যদি এই কোণটাকে টার্গেট করি আর যদি সাইনকে নিয়ে আসি, সাইনকে, হ্যাঁ কাকে, সাইনকে, যদি আমরা সাইনকে নিয়ে আসি, একটা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা নিয়ে আসব। আমার কথাটা একটু ধরেন সবাই, আমি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে এনে এই কোণের সাপেক্ষে ওই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, এই কোণের সাপেক্ষে ওই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। কারণ এখানে কিন্তু কোনো প্রকার ত্রিকোণমিতিক অনুপাতের নাম উল্লেখ নাই এই গ নাম্বার অঙ্কটা করতে গিয়ে। উদ্দীপকেও আলাদা করে বলা নাই, গ নাম্বার প্রশ্নের মধ্যে আলাদা করে বলা নাই, কোনো ত্রিকোণমিতিক অনুপাতের নাম বলা নাই। তো আমরা নিজেরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অঙ্কটা সলভ করে ফেলব। তো আমরা যদি সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে আনি, এই কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মান কত আসে আমরা সেটা বের করব। সাইনের ক্ষেত্রে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণকে যদি টার্গেট করি তাহলে লম্ব এইটা, আর সমকোণের বিপরীতে যেটা আছে অতিভুজ সেটা। একটু খেয়াল করেন সবাই, আমরা এখানের মধ্যে এই কোণকে টার্গেট করলে লম্ব হবে এটা, আর এটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীতে। এই কোণকে টার্গেট করছে কিন্তু, তাহলে এই কোণকে টার্গেট করে আমরা সাইনের মান বের করতে চাই। সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটার মান আমরা বের করতে চাই। সাইন আলফা প্লাস বিটার মান আমরা বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ লাগবে, লম্ব অতিভুজ 2√3 ডিভাইডেড বাই 4 ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট বের করে ফেলব। তারপরে উভয় পক্ষে সাইন নিয়ে, আমি এখনও ধাপ বলতেছি, আমি ধাপগুলো বলতেছি কারণ ধাপগুলো বুঝে গেলে অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। উভয় পক্ষে সাইন নিয়ে আসবো, সাইন কাটা হয়ে যাবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু একটা মান থাকবে। এরপরে আমরা করব কি, এই সাইন, এখন এই কোণকে টার্গেট করে আমরা এখন কথা বলবো, সাইনেরই মান বের করব, তবে এইটাকে টার্গেট করে, এইটাকে টার্গেট করে আমরা সাইনের মান বের করব। তাহলে এইটাকে যদি টার্গেট করি তাহলে লম্ব এইটা, লম্ব এইটা, আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে তখন আমরা বলবো সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানের মধ্যে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি লম্বর মান হচ্ছে 2 বাই অতিভুজের মান হচ্ছে 4। এইভাবে আমরা মান বসাই দিই, তারপরে রেজাল্ট বের করে ফেলবো। এরপরে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ বিয়োগ, দুইটা রেজাল্ট চলে আসবে। আমরা এবার অঙ্কের সমাধানটা আপনাদেরকে দেখাই। দেখেন এই যে গ নাম্বার যেই সমাধানটা সহজ একটা সমাধান, আমরা সেই উদ্দীপকের চিত্রটা আঁকলাম, কারণ বারে বারে লাগবে, আমাদের বারে বারে লাগবে, এই জন্য আমরা এঁকে ফেললাম আনুমানিক একটা চিত্র। দেওয়া আছে পি কিউ, সবগুলোর মান লিখলাম, আর সময় নষ্ট না করি আপনাদের। তো এখন দেখেন, আমরা যদি এই কোণটাকে টার্গেট করে সাইনের মান বের করতে চাই, সাইন আলফা প্লাস বিটা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, পি কিউ বাই পি আর, পি কিউ বাই পি আর। পি কিউ এর মান 2√3, পি আর এর মান 4, কাটাকাটি করলে √3/2, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু √3/2। আচ্ছা, ওকে ফাইন। এখন দেখেন এই যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু √3/2, এদিকে সাইন আছে, আমি যদি এদিকেও সাইন আনতে পারি তাহলে দুই দিক থেকে সাইন কাটা যাবে। আমরা যদি এদিকে সাইন আনতে পারি দুই দিক থেকে সাইন কাটা যাবে। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, আমরা √3/2 এর পরিবর্তে সাইন 60 ডিগ্রি বসাই দিলাম, দুই দিক থেকে সাইন কাটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাকে আমরা বললাম 1 নং সমীকরণ। এই একই সিস্টেম আমরা এখন আবার ফলো করব এইটার বেলাতে, এই যে এইটার বেলাতে, আলফা মাইনাস বিটার বেলাতে। আমরা এই কোণটাকে যদি টার্গেট করি আর সাইনের মান বের করতে চাই, তাহলে লম্ব বাই অতিভুজ কিউ আর বাই পি আর। আমরা তাহলে এখানে যাই, আমরা এটা লিখলাম সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কিউ আর বাই পি আর, মান বসাইলাম, কাটাকাটি করলে হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ।
তাহলে সেই ক্ষেত্রে উভয় পক্ষ থেকে সাইন কাটা, আলফা মাইনাস বিটার মান 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা পেলাম, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা পেলাম। এবার একবার যোগ করব, একবার বিয়োগ করব। যদি যোগ করি 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করি, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফার মান 45 ডিগ্রি বের হয়ে গেছে, আলফার মান 45 ডিগ্রি। এবার আমরা 1 নং থেকে যদি 2 নংকে বিয়োগ করি, আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়তে যেই রাশিটাকে আমরা লিখি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়তে যেই রাশিটা আমরা লিখি তখন তার চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হয়। তাহলে এ এর সামনে আছে প্লাস, আমরা লিখলাম মাইনাস, বিটার, এটা এ না আলফা, আলফার সামনে প্লাস আমরা লিখলাম মাইনাস, বিটার সামনে মাইনাস আমরা লিখলাম প্লাস, 30 ডিগ্রির সামনে প্লাস আমরা লিখলাম মাইনাস। চিহ্নগুলো আরেকটু একটু এদিকে আসবে, একটু বামে আসবে। ওকে, তো এখন দেখেন এখানের মধ্যে প্লাস আলফা মাইনাস আলফা বাদ, প্লাস বিটা তাহলে 2 বিটা, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তাহলে 30 ডিগ্রি, তাহলে বিটার মান 15 ডিগ্রি। তাহলে আমরা অঙ্ক পুরাটা করে একদম বিস্তারিতভাবে অঙ্কটা করে আমরা দেখলাম যে সত্যিকার অর্থেই আলফার মান 45 ডিগ্রি এসেছে, বিটার মান 15 ডিগ্রি এসেছে। আমাদের প্রশ্নে বলছিল তোমরা অঙ্কটা করে দেখাও, প্রশ্নে বলছিল তোমরা অঙ্ক করে দেখাও যে আলফার মান 45 ডিগ্রি, বিটার মান 15 ডিগ্রি। আমরা সম্পূর্ণ অঙ্কটা বিস্তারিতভাবে করে দেখালাম যে হ্যাঁ আলফার মান 45 ডিগ্রি বের হয়, বিটার মান 15 ডিগ্রি বের হয়। আমরা জাস্ট লিখে দিব দেখানো হলো লাস্টে। তাহলে আমরা ইজি ম্যাথ বই থেকে সিলেট বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম, খুব সহজভাবে সমাধান করেছি এবং প্রশ্নের পাশে কিউআর কোডও দেওয়া রয়েছে, যেটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বরিশাল বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন। বরিশাল বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে x ইকুয়াল টু 10p প্লাস সাইন পি, y ইকুয়াল টু 10p মাইনাস সাইন পি, z ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এবং এ হলো সূক্ষ্মকোণ। এই যে তথ্যগুলো দেওয়া, এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে ক খ গ এই 3টা প্রশ্নের সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে আমরা একটু তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি tan b ইকুয়াল টু 5/12 হয় তাহলে সাইন বি এর মান বের করো, বি সূক্ষ্মকোণ। আমাদেরকে এই ক নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য একটা তথ্য দিয়ে দিয়েছে, tan b ইকুয়াল টু 5/12, tan b ইকুয়াল টু 5/12, অর্থাৎ বি কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হলো 5/12। আমাদেরকে বলছে বি কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। tan বি আমরা এটার ক্ষেত্রে কী বলতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্ব, এটা ভূমি, কারণ ট্যানের ক্ষেত্রে আমরা বলি লম্ব বাই ভূমি। তাহলে উপরেরটা লম্ব, নিচেরটা ভূমি, তাহলে এই যে এটা লম্ব, এটা ভূমি। আমাদেরকে বলছে সাইন বি এর মান বের করো, লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে আমরা কী বলি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাকে লম্ব আর অতিভুজ যদি আমি পেয়ে যাই, বসাই দিলে অঙ্কটা কমপ্লিট, লম্ব বাই অতিভুজ। তো সেই ক্ষেত্রে এখানে আমরা পেলাম লম্ব বাই ভূমি, কিন্তু আমার এখান থেকে কী লাগবে, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা তো আমার জানা নাই, আমি না হয় লম্ব জানলাম, ভূমি জানলাম, কিন্তু অতিভুজ তো জানা নাই। আমাকে অতিভুজের মানটা আগে বের করতে হবে, বের করে বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা সমাধানের মধ্যে চলে আসি। দেওয়া আছে tan b, এটা প্রশ্নে দেওয়া আছে tan b ইকুয়াল টু 5/12। এই তথ্য অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করলাম, আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি একটি ত্রিভুজ,
যেখানে কোণ বিকে আমরা টার্গেট করব, কারণ আমাদের প্রশ্নে বি এর কথাটাই উল্লেখ করা আছে, ট্যান বি সাইন বি। তাহলে বি কোণের সাপেক্ষে আমাকে মানগুলো বের করতে হবে। তাহলে বি কোণের সাপেক্ষে এই বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীতে যেটা এই এবি এটা হচ্ছে অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে লম্ব বাই ভূমি, ট্যান বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 5 আর ভূমি 12। এবার অতিভুজটা বের করা দরকার। এই 13 কিন্তু আমরা প্রথমে লিখি নাই, আগে মানটা বের করে নিয়েছি, তারপর এখানে বসাইছি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে দিই। এখানের মধ্যে আমরা যে ভূমি বলতেছি, যে 12 ভূমি বিসি, বিসিটা হচ্ছে ভূমি। তো ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু, লম্বর আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা এই ভূমি না লিখে এখানে তো সন্নিহিত বাহু লেখা হয়েছে, আশা করি আপনারা সবাই বুঝবেন। ভূমিটা মানি সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু বিসি ইকুয়াল টু 12 আর লম্ব অর্থাৎ বিপরীত বাহু এসি ইকুয়াল টু 5। তাহলে অতিভুজ এবির মান বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো যদি আমরা এবির মান বের করতে চাই, তাহলে স্কোয়ারটাকে সরাইতে হবে, স্কোয়ারটাকে আরেক দিকে নিলে রুট হয়ে যাবে। এবি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মানগুলো বসাই দিই। এসির মান 5, বিসির মান 12, 25 আর 144 যোগ করলে হয় 169, রুট করলে হয় 13। আমরা এবির মান নির্দিষ্ট করে পেয়ে গেছি 13। তো এখন দেখেন, আমরা ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ জানি। তা আমাদেরকে বলা হয়েছে সাইন বি এর মান বের করো, অর্থাৎ বি কোণের সাপেক্ষে সাইনের মান বের করো, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এসি বাই এবি। তাহলে আমরা লিখলাম সাইন বি ইকুয়াল টু এসি বাই এবি। মানটা বসাই দিলাম, এসির মান 5, এবির মান 13। তাহলে আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান করা হয়ে গেল। আমরা এখন খ নম্বর প্রশ্নে যাই। আমাদের খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু 4। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো ডান পক্ষ নিয়ে তো কিছু করার নাই, ওখানের মধ্যে নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে। আমাদেরকে যা কিছু করতে হবে বাম পক্ষে করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই, এই যে বাম পক্ষ দেওয়া, এখানে এক্সের জায়গায় উদ্দীপকের ওই যে এক্সের যে মান ট্যান পি প্লাস সাইন পি তাকে বসাইতে হবে। ওয়াইয়ের জায়গায় ওই যে ওয়াইয়ের যে মান ট্যান পি মাইনাস সাইন পি, এটা বসাইতে হবে। এভাবে করে আমরা এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো, ক্যালকুলেশন করব, রেজাল্ট হিসাবে 4 চলে আসবে। চলেন আমরা অঙ্কটা তাহলে করি। খ নম্বর প্রশ্নের সমাধানে গিয়ে আগে উদ্দীপকের সেই তথ্যগুলোকে আগে আমরা এখানের মধ্যে লিখে নিলাম, যে এক্স ইকুয়াল টু ট্যান পি প্লাস সাইন পি, ওয়াই ইকুয়াল টু ট্যান পি মাইনাস সাইন পি। বাম পক্ষের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই। তো এই যে ডিভাইডেড বাই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এরকমভাবে দিতে পারি, তাই না? এই যে ভাগ চিহ্ন থাকে আমরা এইভাবে করে দিতে পারি না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই লিখতে পারি তো এইভাবে। তো এক্সের জায়গায় এক্সের মান লিখলাম, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান লিখলাম, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান। এখন আমরা যদি মনে মনে এই ট্যান পি এটাকে এ ভাবি আর সাইন পিকে বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র হয় 4ab সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র 4ab সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেই অবস্থাতে আছে আমরা মনে মনে ট্যান পিকে এ বললাম, সাইন পিকে বি বললাম, তাহলে 4ab সূত্র, তাহলে 4ab, এ এর জায়গায় ট্যান পি, বি এর জায়গায় সাইন পি, তাহলে 4 ট্যান পি সাইন পি, ঠিক ওই সূত্রের মতো বসে পড়ল। আর নিচে তাকাই এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে ফেললাম। এখন আমরা যেই কাজটা করতে পারি, যে একটু দেখাই, দেখেন এখানের মধ্যে ট্যান স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি, আপনারা আশা করি সবাই প্রশ্নটা খেয়াল করছেন। এখানের মধ্যে আমাকে যে করি হোক অঙ্কটা করে সর্বশেষে রেজাল্ট হিসাবে 4 আনতে হবে। রেজাল্ট হিসাবে কী আনতে হবে?
4 আনতে হবে। তো আমরা এখানে 4টা আনতে পারি কিভাবে করে আনতে পারি? দেখেন সবাই, অলরেডি লবের এখানে কিন্তু একটা 4 আছে, লবের মধ্যে 4 আছে, এর পাশে আছে tan p ইন্টু সাইন পি। তো আমি যদি কোনোভাবে, দেখেন আমি যদি কোনোভাবে এই নিচে যদি tan p ইন্টু সাইন পি আনতে পারি, তাহলে কিন্তু এরা কাটাকাটি হয়ে আলটিমেটলি সেই 4 থাকবে। আলটিমেটলি কী থাকবে? 4 থাকবে, আমার সমাধানটা হয়ে যাবে। তো এখানের মধ্যে তাহলে আমাকে কি করতে হবে? সবাই একটু খেয়াল করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে নিচে tan p ইন্টু সাইন পি বানানোর চেষ্টা করতে হবে। tan p ইন্টু সাইন পি, কোনো প্লাস মাইনাস চিহ্ন না কিন্তু, tan p ইন্টু সাইন পি বানানোর চেষ্টা করতে হবে, আমি কাটাকাটি করতে পারবো। তাহলে ওই কথা মাথায় রেখে আমরা এখানে তো মাঝখানে মাইনাস চিহ্ন আছে, কিন্তু আমাকে তো গুণ আনার চেষ্টা করতে হবে, গুণ আনার চেষ্টা করতে হবে। আমি tan স্কোয়ার পি কমন নিলাম, কি নিলাম? কমন নিলাম। আমি একটু লিখে দেখাই, 4 tan p ইন্টু সাইন পি রুট ওভার tan স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার। এখন আমরা লিখতে পারি উপরে যা আছে তাই, ওকে। এবার নিচে একটা রুট চিহ্ন দিলাম, tan স্কোয়ার পি কমন নিলাম, এটা কমন নিলাম, কমন, তাহলে যা কমন নেই সেটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে tan স্কোয়ার পি দ্বারা tan স্কোয়ার পিকে যদি ভাগ দিই তাহলে হয় 1, এরপরে মাইনাস মাইনাস, tan স্কোয়ার পি দ্বারা যদি সাইন স্কোয়ার পিকে ভাগ দিই তাহলে কী আসবে? তাই না? মনে হয় একটা প্রশ্ন আসতে পারে না? tan স্কোয়ার পি দ্বারা যদি সাইন স্কোয়ার পিকে ভাগ দিই তাহলে সাইন স্কোয়ার পিকে ভাগ দিব tan স্কোয়ার পি দ্বারা, সাইন স্কোয়ার পিকে ভাগ দিব tan স্কোয়ার পি দ্বারা, সাইন স্কোয়ার পি ভাগ tan স্কোয়ার পিকে ভাঙলে লেখা যায় সাইন স্কোয়ার পি বাই কস স্কোয়ার পি। tan স্কোয়ার পিকে ভাঙলে লেখা যায় সাইন স্কোয়ার পি বাই কস স্কোয়ার পি। উপরের সাইন স্কোয়ার পি লিখলাম। এরপরে এই যে ভাগ চিহ্নটা, ভাগকে উল্টালে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। ভাগকে উল্টালে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। তাহলে কস স্কোয়ার পি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার পি। সাইন স্কোয়ার পি কাটা, তাহলে থাকে কস স্কোয়ার পি। কী থাকে? কস স্কোয়ার পি। তাহলে আমরা দেখতে পেলাম tan স্কোয়ার পি দ্বারা যদি সাইন স্কোয়ার পিকে আমরা ভাগ দিই তাহলে কস স্কোয়ার পি রয়ে যায়, কস স্কোয়ার পি। তো এখন দেখেন যে বিষয়টা, আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করি, তাহলে আমরা পরবর্তী লাইনে যাই। উপরে যা আছে 4 tan p সাইন পি, আর নিচে রুট ওভার tan স্কোয়ার পি ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার পি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার পি। কী লিখতে পারি? সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার পির পরিবর্তে কী লেখা যায়? সাইন স্কোয়ার পি। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তাহলে এখন আমরা যেই কাজটা করতে পারি, যে এই যে লেখাটা আমরা পাইলাম, আমরা যদি উপরের লবটা যা আছে তাই লিখে দিই, আর নিচের যেই হরটা আছে tan স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি, আমরা যদি লিখি এরকম tan p ইন্টু সাইন পি ও হোল স্কোয়ার, লেখা যায় কি যায় না? যায় কি যায় না? যায়। tan স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি, তাহলে একবার লিখে দিই tan p সাইন পি হোল স্কোয়ার। স্কোয়ারটা টেনের উপরও যাবে এবং সাইনের উপরও যাবে। আমরা জানি যে স্কোয়ারের রুটে কাটা যায়, স্কোয়ারের রুটে কাটা যায়, লব যা আছে তাই থাকবে। আর স্কোয়ারের রুটে কাটাকাটি গিয়ে শুধুমাত্র tan p সাইন পি রয়ে যাবে। কাটাকাটি করলে আলটিমেটলি 4 থাকে।
সম্পূর্ণ অঙ্কটা আমি করে দেখালাম। তো দেখেন যে বিষয়টা আমাদের এখানের মধ্যে সেই জিনিসটাই ছিল, আমরা এই যে আগের লাইনে টেন স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি, এখান থেকে টেন স্কোয়ার পি কমন নিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে কস স্কোয়ার পি। কীভাবে এই কস স্কোয়ার পি আসে এটাই মূলত আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম। তো 1 মাইনাস কস স্কোয়ার পি এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার পি। তো টেনের উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার, তাহলে একবারে দিয়ে একটা হোল স্কোয়ার দিতে পারি। স্কোয়ারের রুটে কাটাকাটি গিয়ে দেখেন এখন কিন্তু স্কোয়ার আর নাই, রুটও নাই, স্কোয়ারও নাই, রুটও নাই। তাহলে টেন পি সাইন পি কাটা, তাহলে থাকে শুধু 4। এটা ডান পক্ষটি ছিল আমাদের প্রশ্নের। তাহলে আমরা দেখলাম আমাদের প্রশ্নের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, সমান হয়ে গেছে। আমাদের প্রশ্নে বাম পক্ষতে এটা দিয়ে ডান পক্ষতে 4 দিয়েছিল। আমরা বাম পক্ষকে দিয়ে অঙ্ক করতে 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 রেজাল্ট হিসাবে ডান পক্ষের 4 পেয়ে গেছি। তাহলে দুই পক্ষ পরস্পর সমান হয়ে গেল। আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণিত লিখে দিলাম পাশে। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নতে। গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে আসেন দেখি। গ নাম্বার প্রশ্নটা বলছে যদি z ইকুয়াল টু 4 মাইনাস 9 কস এ হয় তাহলে এ এর মান নির্ণয় করো। যদি z ইকুয়াল টু 4 মাইনাস 9 কস এ হয় তাহলে এ এর মান বের করো। এই যে এ, এটা কিন্তু একটা কোণ, এটা কিন্তু কোণ, কারণ কসের সাথে এই এটা লাগানো, তাহলে এটা কোণ, তাহলে এই এর মান ডিগ্রিতে বের হবে। এই এর মান আমাদেরকে বের করতে বলছে। এবং এই এ সূক্ষ্ম কোণ, এটা কিন্তু উদ্দীপকে বলা ছিল, মনে আছে আমাদের? আচ্ছা, তো z ইকুয়াল টু 4 মাইনাস 9 কস এ, উদ্দীপকেও কিন্তু z দেওয়া আছে, z ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে উদ্দীপকে z বলতে এইটা দেওয়া আর প্রশ্নতে z বলতে এইটা দেওয়া, তাহলে কি আমরা বলতে পারি না 4 মাইনাস 9 কস এ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ? কারণ এটাও জেটের মান, এটাও জেটের মান, তাহলে দুইটাই যেহেতু জেটের মান আমরা পাশাপাশি সমান চিহ্ন দিয়ে বসে দিতে পারি। 4 মাইনাস 9 কস এ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এরপর অঙ্কটা ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে এ এর মান চলে আসবে। তাহলে চলেন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমে আমরা তথ্যগুলো লিখব। আমরা এখানের মধ্যে যে উদ্দীপকে দেওয়া আছে z বলতে এইটা বোঝায় আর প্রশ্নতে বলা আছে z বলতে এইটা বোঝায়, তাহলে আমরা একবারে লিখে দিই 4 মাইনাস 9 কস এ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটা উদ্দীপকের তথ্যটা আর প্রশ্নের তথ্যটা পাশাপাশি সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। তো এখন দেখেন এখানে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আপনাদের সামনেই করি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি যদি এখানের মধ্যে z সমান 4 মাইনাস 9 কস এ লিখে দিই, এটা ভালো হয়। তাইলে উদ্দীপকে বলা আছে z ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, প্রশ্নে বলা আছে z ইকুয়াল টু 4 মাইনাস 9 কস এ। তাহলে সেই ক্ষেত্রে দুইটাই যেহেতু z, তাহলে এইটা সমান এইটা আমরা লিখে দিলাম। এবার সাইন স্কোয়ার এ, এটার পরিবর্তে সূত্র লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এর পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার এ। মূল যেই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে সাইন স্কোয়ারটা রয়ে গেল, তাহলে কস স্কোয়ারটা ওই সাইডে চলে গেল, তাই না? আমরা এটা বলতে পারি। তো দেখেন আমরা সাইন স্কোয়ার এর পরিবর্তে তার সূত্র লিখলাম, তাহলে সম্পূর্ণ লাইন শুধুই কস এ কস এ কস এ, আর কোনো অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলো না। কস এ কস এ কস এ, সব কস এ হয়ে গেল। আমরা এখন যেই কাজটা করব, যদি এই ব্র্যাকেটটাকে উঠাইয়া দিই, এই ব্র্যাকেটটাকে, তাহলে কি হবে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার, -1 প্লাস কস স্কোয়ার এ, ব্র্যাকেটটাকে যদি উঠাই দিই। এখন আমরা যেই কাজটা করব, এই 4 মাইনাস 9 কসে তাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই, 4 মাইনাস 9 কসে তাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এই পাশটা ফাঁকা হয়ে যাবে। এই পাশটা কী হয়ে যাবে? এই পাশটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এই সাইডটা 0 হয়ে যাবে, হ্যাঁ, এই সাইড 0 হয়ে যাবে। একটু দেখাই দিই,
ছাত্রছাত্রীকে বোঝানোর সুবিধার্থে এটা করতেছি। তো এই পাশটা 0 হয়ে যাবে, আর এই 4 ওই সাইডে চলে গেল +4, এটা ওই সাইডে চলে গিয়ে হয়ে যাবে, আচ্ছা এটা তো +4, ওই সাইডে গিয়ে -4 হবে, তো আসেই +4, ওই সাইডে গিয়ে হবে -4, তাহলে +4টা এই সাইডে এসে হবে -4, মাইনাসটা হয়ে যাবে +9 cos a, 9 cos a, তাহলে cos স্কোয়ার a -1 -1 প্লাস cos স্কোয়ার a -4 + 9 cos a = 0। আপনারা বলবেন স্যার এটা না ওই সাইডে আছে, আপনারা এই সাইডে লিখবেন যে যদি একই সাথে বামপক্ষ এবং ডানপক্ষ সম্পূর্ণ জায়গা পরিবর্তন করা হয়, পক্ষান্তর করা হয়, একই সঙ্গে বামপক্ষ ডানপক্ষ সম্পূর্ণ জায়গা পাল্টাই ফেলছে, বামপক্ষ চলে গেছে ডানপক্ষে, ডানপক্ষ চলে গেছে বামপক্ষে, তাহলে তখন আর কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি এরকম হয় যে একটা দুইটা বা কয়েকটা পদ, সব না কয়েকটা পদের জায়গা অদলবদল হয়েছে, তখন চিহ্ন পরিবর্তন হয় যদি তারা সাইড চেঞ্জ করে। কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ বামপক্ষ সম্পূর্ণ ডানপক্ষ তাদের জায়গা পরিবর্তন করে ফেলছে, তাহলে তখন আর চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে cos স্কোয়ার a -1 -a প্লাস cos স্কোয়ার a -4 + 9 cos a = 0। একটু ক্যালকুলেশন করি। cos স্কোয়ার a দুইটা আছে, তাহলে 2 cos স্কোয়ার a প্লাস 9 cos a -1 -4, তাহলে -5 = 0। মিডল টার্ম করতে পারি, 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে কত হয় 10 হয়, 5 দুগুণে 10, আর মাঝখানে কত আছে, মাঝখানে আছে 9, মাঝখানে আছে 9। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে 10 হয়, যোগ বিয়োগ করলে 9 হয়। আমরা বলতে পারি 10 একে 10, আবার আমরা বলতে পারি 10 থেকে 1 বিয়োগ করলে তো 9ও হয়। তাহলে সেই হিসাবে আমরা এখানে বলবো এই যে +9 cos a, +9 cos a, এটাকে আমরা এখন ভেঙে লিখব +10 cos a -cos a। ক্যালকুলেশন করে কিন্তু এইটাই ফেরত আসে, +10 cos a -cos a ক্যালকুলেশন করলে এটাই ফেরত আসে। আমরা মিডল টার্ম করতেছি। তো এখন দেখেন এই প্রথম দুইটা পদ থেকে যদি আমরা 2 cos a কমন নিই, এটা দিয়ে এটাকে ভাগ করলে cos a থাকে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 থাকে। আর এখান থেকে আমরা দেখতেছি cos a এখানে আছে এখানে নাই, তাহলে নিতে পারবো না, 5 এখানে আছে এখানে নাই, নিতে পারবো না, মাইনাসটা নিলাম, আর 1 দুই জায়গাতেই আছে, cos a কে 1 দিয়ে গুণ দেন, 5 কে 1 দিয়ে গুণ দেন, যা আছে তাই, তাহলে 1 আছে, তাহলে আমরা -1 কমন নিলাম, -1 দিয়ে এটাকে ভাগ করলে cos a, -1 দিয়ে এটাকে ভাগ করলে +5। দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য দেখা যাচ্ছে, দুইটা ব্র্যাকেটে একই তথ্য দেখা যাচ্ছে, আমরা তাহলে কমন নিলাম cos a +5, তাহলে ব্র্যাকেটের বাইরে যারা আছে তারা ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেল। এবার আমরা হয় অথবা দিয়ে কথা বলবো, হয় cos a +5 = 0, cos a = -5। আমরা আর অঙ্কটাকে সামনে আগাইতে পারবো না, কারণ cos a = -5 এটা গ্রহণযোগ্য না। কেন এটা গ্রহণযোগ্য না, তার কারণ হলো cos a তার একটা মানের সীমাবদ্ধতা আছে। cos a তার মানের সীমাবদ্ধতা হলো cos a তার মান -1 এর সমান বা বড়, +1 এর সমান বা ছোট হইতে হয়। cos a তার মান -1 এবং +1 এর মধ্যেই থাকবে, -1 এর সমান হইতে পারবে, বড় হইতে পারবে, +1 এর সমান হইতে পারবে, ছোট হইতে পারবে, এই সীমানার মধ্যেই থাকবে, এটা ক্রস করতে পারবে না। অর্থাৎ cos এর মান 1 এর চেয়ে বড় হইতে পারে না, cos এর মান -1 এর চেয়ে ছোট হইতে পারে না। তো -5 এটা তো -1 এর চেয়েও ছোট, -5 -1 এর চাইতেও ছোট, এই জন্য আমরা আর এটাকে নিতেই পারবো না, সামনে আগাইতেই পারবো না। আমরা যদি এবার এদিকে তাকাই, অথবা 2 cos a -1, -1 ওই সাইডে চলে গেলে +1, 2 এখানে গুণাকার আছে ওই সাইডে গেলে ভাগ, তাহলে cos a = হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এই হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি বসানো যায়, তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ, a এর মান 60 ডিগ্রি। যেহেতু আমাদের প্রশ্নেও বলা ছিল a হচ্ছে সূক্ষ্মকোণ, আবার এখানে আমরা পেলাম a এর মান 60 ডিগ্রি, তাহলে এটাও তো সূক্ষ্মকোণ, তাহলে ঠিক আছে, শর্ত মিলে গেছে, আমরা বলতে পারি a এর মান 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, কিভাবে করলাম, সহজ একটা অঙ্ক, উদ্দীপকে দেওয়া তথ্য প্রশ্নে দেওয়া তথ্য লিখে সমান সমান দিয়ে সূত্রটা বসায় অঙ্কটা মিডল টার্ম করে দিছি, অঙ্কটা কমপ্লিট। এটা গ্রহণ করা যাচ্ছে না, এটাকে গ্রহণ করা গিয়েছে, তাহলে আমরা a এর মান 60 ডিগ্রি পেলাম। তাহলে গ নম্বর প্রশ্নে বলছে z = 4 - 9 cos a যদি হয়, তাহলে a এর মান বের করো, আমরা a এর মান বের করেছি 60 ডিগ্রি। তাহলে আমরা ইজিম্যাথ বই থেকে বরিশাল বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজে আমরা সমাধান করেছি। আবার প্রশ্নের সাথে কিউআর কোডও দেওয়া রয়েছে, যাতে করে আপনার কোনো সমস্যা হইলেই সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করে আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন।
যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তো আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।